This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় দুপুর 12টা, তার মানে এখন সময় প্রেস কর্নারের। আর আজ প্রেস কর্নারের শুরুতেই আমরা নজর রাখবো সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম্যের খবরে, কারণ রাজ্য জুড়ে একের পর এক সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি থামবে কবে, প্রশ্ন তুলছি আমরা। ফের সিভিকের দৌরাত্ম্য, রাজ্যে আবার সিভিক পুলিশের দৌরাত্ম্যের অভিযোগ উঠছে। এবার ঘটনাস্থল মালদা। রাস্তায় গাড়ি আটকে চালককে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের ভেলাবাড়ি ঘটনা। ছবি দেখুন আগে। তোলা না দেওয়ায় গাড়ি চালককে মারধর করার অভিযোগ। এই হামলার ভিডিও ফুটেজ ভাইরাল। যদিও TV9 বাংলা এই ফুটেজের সত্যতা যাচাই করেনি, কিন্তু স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাচ্ছিল রুহুল আলী নামে এক গাড়ির চালক। সেই সময় সিভিক ভলেন্টিয়ার গাড়ি আটকায় এবং 1000 টাকা চায়। সেখান থেকেই সেই টাকা না দেওয়াতেই মারধর এবং সেখান থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী এই মুহূর্তে সুব্রতোষ রয়েছেন মালদা থেকে। আমি সরাসরি সুব্রতোষের কাছে জানতে চাইবো, সুব্রতোষ, দুলাল সরকার খুন হওয়ার পর, এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার পর মালদা জেলায় পুলিশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। নবান্নে বসে খোদ পুলিশ মন্ত্রী প্রশ্ন তুলেছিলেন। তারপরেও মালদায় যে সামগ্রিক ছবিটা পাল্টায়নি, সেটা এই সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি থেকে স্পষ্ট নয় কি? দেখো, এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের মানে দৌরাত্ম্য ক্রমশই বাড়ছে। এটা মানে মালদা জেলা কেন, আশেপাশে বিভিন্ন পুলিশ আধিকারিকরা, এমনকি তোমাকে বলছি যে মালদা জেলারই এক বিশিষ্ট আধিকারিক পুলিশের, তিনিও কিন্তু এই কথাটা বলছেন যে তারা তাদের নিয়েও নিয়ন্ত্রণের বাইরে প্রায় চলে যাচ্ছে। কারণ কিছু কিছু সিভিকরা এতটাই সেই এলাকায় দাপট দেখায় এবং তোলাবাজি করে, যেটা মাত্রা ছাড়া তার দায় এসে পড়ে হচ্ছে যে পুলিশের ওপরে, পুলিশ আধিকারিকদের ওপরে, যা সামলাতে তারাও হিমশিম খাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এত কিছু বলার পরেও এই সিভিকদের কেন শাস্তি হচ্ছে না? এদের পেছনে তুমি যদি দেখো, তাহলে মূলত দেখা যায় কোনো না কোনো প্রভাবশালী নেতা এবং শাসক দলের নেতা তাদের কিন্তু মদতপুষ্ট রয়েছে এবং তাদের পছন্দের মতো সেই সমস্ত এলাকায় সিভিক মানে নিয়োগ হয়। সিভিক নিয়োগের ক্ষেত্রে সেই সমস্ত নেতারাই কিন্তু নাম পছন্দ করে দেন এবং তারপরে দেওয়া হয়। এই বিষয়টাও কিন্তু বারে বারে উঠে এসেছে। এই ক্ষেত্রেও যেটা দেখা গেছে যে যেহেতু এটা সবচেয়ে বড় বিষয়, যে এলাকার ঘটনা, সেটা খুব প্রত্যন্ত জায়গা, মানে তোমার এই যে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যেখানে বিহার লাগোয়া সীমান্ত, সেই সীমান্তের নাকা চেকিং পয়েন্ট রয়েছে। তুমি দেখো যে এই যে ছবিটা যদি তুমি আরেকটু খতিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে সেখানে একটা নাকা চেকিংয়ের একটা পয়েন্ট রয়েছে, সেখানে ঘর বাড়ি রয়েছে, ঘর বানানো রয়েছে, কিন্তু সেখানে কোনো পুলিশ কর্মীকে, ইউনিফর্মে কোনো পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে না। কারা দায়িত্ব সামলাচ্ছেন? না 3 জন সিভিক সামলাচ্ছেন। সেখান দিয়ে কি পাচার হতে পারে? সেখানে বারবার উঠেছে যে অস্ত্র থেকে শুরু করে, মাদক থেকে শুরু করে, গরু থেকে শুরু করে যাবতীয় কিন্তু পাচার হয় এই রাস্তায়। এখানে এখানে তো প্রশ্ন উঠছে যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ, সেটা তিলোত্তমা কাণ্ড থেকে শুরু করে, সেটা নানা জায়গাতে, মানে আনিস খান, হাওড়ার আনিস খান, সেখান থেকে শুরু করে একের পর এক অভিযোগ যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ওঠে, সেই সিভিক ভলেন্টিয়াররাই কিভাবে গোটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্বে থাকতে পারে? হ্যাঁ, এখনো পর্যন্ত এই 3 জন সিভিকের বিরুদ্ধে কোনো যে দ্রুত পদক্ষেপ নেওয়া, কারণ ঘটনা হয়েছে গতকাল বিকেল 4টের সময়। তার অভিযোগের, সেই রুহুল আলীর যে অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানায় জমা পড়েছে, সেই অভিযোগে তিনি বলছেন যে বিকেল 4টের সময় এই ঘটনা ঘটে। তো বিকেল 4টের সময় ঘটনা ঘটে, আমি ধরে নিলাম সন্ধে পর্যন্ত পুরো তার অভিযোগ জমা দিতে লাগলো। তাহলে তার অভিযোগ জমা পড়ার পরেও সেই 3 সিভিককে কেন বসিয়ে দেওয়া হলো না? তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা বা পদক্ষেপ কেন নেয়নি পুলিশ? এখন শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে নজর তো থাকবেই। তবে যে গাড়ির চালক আক্রান্ত, যার কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এবং না দেওয়ায় মারধরের অভিযোগ উঠছে, সেই আক্রান্ত গাড়ির চালক কি বলছেন শোনাই আপনাদের। আমাদেরকে
আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা তিনজন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে টেনে হিচড়ে নিজের অফিসে নিয়ে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তাহে সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা, এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল, 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। আছে এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে 3 জন মারলো। 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি? 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি? গাড়ির কাগজ ফেলাছে। এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এ মারছো কেন? ওকে মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে। দেখো একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল, 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে। দেখুন, সিভিকের এই দাদাগিরি মোটেও নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় সিভিকের অত্যাচারের নানান ছবি রাজ্যের নানা প্রান্ত থেকে দেখা গেছে। কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে লাঠি হাতে রোগীর পরিবারের হতে চড়াও হতে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ারকে। হাওড়ায় আনিস খানের মৃত্যুতে কাঠগড়ায় ছিল সিভিক ভলেন্টিয়ার। আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনে অভিযুক্ত সেই সিভিক ভলেন্টিয়ার। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে সিভিকের দাদাগিরির মুখে পড়েছিলেন আন্দোলনকারীরাও। নদিয়ার শান্তিপুরে ফেরিঘাটে ভাড়া নিয়ে বচসার জেরে এক যুবকের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই সিভিক ভলেন্টিয়ারেরই বিরুদ্ধে। রাজ্যের দিকে দিকে সিভিকের এই দাদাগিরি থামবে কবে, উঠছে প্রশ্ন। এই মুহূর্তে আমরা কথা বলবো আনিস খানের যে মৃত্যুতে কাঠগড়ে উঠেছিল সিভিক ভলেন্টিয়ার, সেই আনিস খানের মামলার আইনজীবী শামীম আহমেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি। শামীম বাবু, আনিস খানের মৃত্যুতেও যে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা প্রশ্নের মুখে ছিল, তিলোত্তমা কাণ্ডেও যে সিভিক ভলেন্টিয়ারকে আদালত দোষী বলে সাব্যস্ত করে, রাজ্যের দিকে দিকে সেই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি থামছেই না। দেখুন, এই কোনো নিয়োগ পদ্ধতি ছাড়াই কিছু তৃণমূলী গুন্ডাকে সিভিক ভলেন্টিয়ারের নাম করে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তাদেরকে দিয়ে ইনফ্যাক্ট এই ধরনের কাজগুলোই করিয়ে নেওয়া হচ্ছে। এটা করাচ্ছে প্রশাসন এবং পুলিশের উচ্চ স্থানীয় যারা কর্তা, তারা এইটাকে ইন্ধন যোগাচ্ছে এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন এর পেছনে আছে। ফলে এই যে গুন্ডাগিরি যেটা আমরা রাস্তায় দেখছি, যা শাসক দলের গুন্ডারা করছে, তার একটা সরকারি চেহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে। ফলে এটাই কাম্য, এটাই থেকে অন্য কিছু আমরা আশা করি না, এটাই হওয়ার ছিল। সাধারণ মানুষকে সেটা বুঝে নিতে হবে যখন তাদের সেই সুযোগটা আসবে। না, কিন্তু সাধারণ মানুষ শামীমবাবু যাবে কোথায়? আপনি রাস্তায় বেরোলেন, কোনো সিভিক ভলেন্টিয়ার আপনার ওপরে অকারণে অত্যাচার করলো, আপনাকে মারলো বা কিছু করলো, আপনি যাবেন কোথায়? সুরাহা কি? দেখুন, কোনো সুরাহার রাস্তা সেই অর্থে নেই, কারণ সাধারণ মানুষের কাছে এক হচ্ছে আদালত আর তাহলে নির্বাচন, এর বাইরে সুরাহার রাস্তা আমি অন্তত দেখছি না। কারণ যতগুলো সংস্থা আছে যেগুলো নিরপেক্ষ সংস্থা বলে সংবিধান স্বীকৃতি দিয়েছে, এই সবকটা নিরপেক্ষ সংস্থা ফেল করেছে
তাদের নিরপেক্ষতা বজায় রেখে বেশ বেশ আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, সরাসরি আমি জেঠুর সঙ্গে কথা বলতে চাইবো। জেঠু, আমি জানি এই প্রশ্নটা খুবই অস্বস্তিকর, কিন্তু তাও স্বার্থে, মানুষের স্বার্থে জিজ্ঞেস করতেই হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে সেই সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়ারকে আদালত দোষী বলে সাব্যস্ত করেছে, সেই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি তারপরেও থামছে না। রাজ্যের দিকে দিকে নানান অভিযোগ সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে, কিন্তু এই সিভিক ভলেন্টিয়াররাই তো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছেন। এরা তো সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি পরিষ্কার কথা বলতে গেলে হচ্ছে তৃণমূলের চামচা। তিনি আমাদের মুখ্যমন্ত্রী এদের প্রশ্রয় দিয়ে এমনকি সগর্বে ঘোষণা করছেন পরীক্ষা না দিয়ে আমার রাজ্যে চাকরি পাওয়া যায়। আমাদের দেশে কি যোগ্য লোক প্রার্থীর এতই অভাব পড়েছে যে অযোগ্য লোককে চাকরি দিতে হবে এবং পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভোটের নিজের ক্ষমতা দখল করে রাখার জন্য উনি এই সমস্ত কাজগুলো করছেন। আর যারা অপরাধী মানে ক্রিমিনাল তারাই এসে সেখানে যোগ দিচ্ছে, আইনের যারা রক্ষক তারা আইনের কাজে লাগিয়ে মানুষের উপর অত্যাচার করছে। আমি এই খবরটা দেখলাম কিছুক্ষণ আগে, সত্যি মানে কি বলবো, কতটা সাহস হলে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার এরকম পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। সত্যি মানুষ কবে থেকে উদ্ধার পাবে সেটাই নিয়ে এখন আমাদের একটা চিন্তা। কিন্তু যেটু একটা প্রশ্ন আপনাকে, যে এই সিভিক ভলেন্টিয়ারদের এই বাড়বাড়ন্তের জন্য দায়ী কে? মানে সিভিক ভলেন্টিয়াররাই যে রাস্তায় ট্রাফিকটা সামলায়, সিভিক ভলেন্টিয়াররাই যে গাড়ি থামিয়ে টাকা পয়সা চায়, যে অভিযোগ বারবার উঠছে, মালদার এই ছবিটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমার থেকেও নিয়েছে সিভিক ভলেন্টিয়ার টাকা, অনেক সময় স্কুটি চালাই আমি রাস্তায়, আমার থেকেও 2-1 টাকা নিয়েছে অকারণে। কিন্তু প্রশ্ন উঠছে এদের বাড়বাড়ন্তের জন্য দায়ী কে? কিভাবে এদের লাগাম পরানো যাবে? আমাদের পুলিশ মন্ত্রী যিনি এদের নিয়োগ করছেন এবং যিনি এদের তত্ত্বাবধান করছেন তিনিই দায়ী। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ট্রাফিকের কাজে লাগানো যেতে পারে, উৎসবের সময় ব্যবহার করা যেতে পারে, এমনটাই জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু তারপরেও সত্যি সত্যি কি সিভিক ভলেন্টিয়ারদের কাজের ভূমিকা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ আছে? কথা বলবো বিশিষ্ট আইনজীবী এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিকাশবাবু, হাইকোর্ট তো পায়ে বেড়ি পড়িয়েছিল, কিন্তু এই রাজ্যে কি সত্যি সত্যি সিভিক ভলেন্টিয়ারদের পায়ে লাগাম পরানো গেছে? দেখুন, আপনারা সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিচ্ছেন কেন বলুন তো? ওরা বাচ্চা চুনোপতি, ওদের বলা হয়েছে টাকা কালেকশন করে, ওরা টাকা কালেকশন করছে। এখন টাকা কালেকশন করতে গিয়ে মারধর করবে, খুন করবে কি করবে না, এটা তো আর ওদের শিক্ষা নেই। এই সম্পূর্ণ দায় রাজ্যের পুলিশ মন্ত্রীর। আপনারা তার বিরুদ্ধে কেন আওয়াজ তুলছেন না? যত দুর্নীতি তিনি করেন প্রকাশ্যে, তিনি বলেন আমি এইসব জানি, তাও হচ্ছে, তাও কোনো ব্যবস্থা নেন না, তার মানেটা কি? তার মানে তিনি উৎসাহ দিচ্ছেন এমন যে কাজ হচ্ছে চালিয়ে যাও, আমি আছি তোমাদের পক্ষে। সুতরাং আপনারা যদি সমালোচনা করতে হয়, সিভিক ভলেন্টিয়ার ছেড়ে দিয়ে এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে সমালোচনাকে নিবদ্ধ করুন। কিন্তু বিকাশবাবু, এই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি থামানো যাবে কিভাবে? কারণ প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে অভিযোগ ওঠে। আমি তো বললাম থামবে না। এই সিভিক ভলেন্টিয়ারদের তো লালন পালন করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে টাকা তোলার জন্য। তো ওদের দোষ দিয়ে লাভ থেকে মশাই, বেকার ছেলে, তাদের জীবন জীবিকার জন্য যা করতে বলে তাই তারা করে। আসল যে বলছে, আসল মাথাটা, সেই মাথাটাকে বাড়ি না মারতে পারলে এদের দিয়ে কি হবে? বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তিলোত্তমা কাণ্ডের পর সুপ্রিম কোর্টও কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ আদালত। যাচাই না করেই রাজনৈতিক লোকেদের সুবিধা দিতেই কি সিভিক নিয়োগ, এই প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিভিক নিয়োগ নিয়ে রাজ্যের হলফনামাও চেয়েছিল শীর্ষ আদালত। কি পদ্ধতিতে হয় এই সিভিকদের নিয়োগ? মোট কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে এই রাজ্যে? সিভিক ভলেন্টিয়ারের নিয়োগকারী কে? কোথায় কোথায় নিয়োগ হয়েছে সিভিকদের? কিভাবে তাদের ভেরিফিকেশন করা হচ্ছে? রাজ্যের কাছে এই হলফনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এত প্রশ্ন তোলার পরেও, দেশের শীর্ষ আদালত এতগুলো প্রশ্ন তোলার পরেও সামগ্রিক ছবিটা কি বদলেছে? কথা বলবো আমাদের সঙ্গে আমাদের নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছে। আমি সরাসরি জ্যোতির্ময়ের কাছে জানতে চাইবো, জ্যোতির্ময়, তিলোত্তমা কাণ্ডের সময় সুপ্রিম কোর্ট একগুচ্ছ প্রশ্ন তুলেছিল এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। আজকের দিনে দাঁড়িয়েও সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি কিন্তু থামছে না। দেশের শীর্ষ আদালতও উদ্বিগ্ন, তা সত্ত্বেও কেন সিভিক ভলেন্টিয়ারদের পায়ে লাগাম পরানো যাচ্ছে না, বারবার তো থামানো যাচ্ছে না?
দেখো, সুপ্রিম কোর্টে এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে যে নির্দেশ, সেই নির্দেশ ছিল সম্পূর্ণ হাসপাতাল স্পেসিফিক, এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে হাসপাতাল বা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের মতো যেগুলি সেন্সিটিভ জায়গা রয়েছে সেখানে এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যাবে না। কিন্তু তুমি ঠিক যেমনটা বললে যে যখন এই প্রেক্ষাপট শুনানি পর্বে তুলে ধরা হয়েছিল তখন বারবার ধরে যে কথা বলা হয়েছিল, অর্থাৎ আইনজীবীরা যে প্রশ্নটা তুলে তোলেন তা হচ্ছে যে এই সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্মের নেপথ্যে একটা রাজনৈতিক দাদাগিরির চরিত্র রয়েছে, তাদের নিয়োগের ক্ষেত্রে সরাসরিভাবে একটা পলিটিক্যাল ব্যাকিং রয়েছে, এবং সামগ্রিকভাবে এই সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে নিয়োগ করা হয় তার যাবতীয় রিপোর্ট চাওয়া হয়েছিল, যে কোন যুক্তিতে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি চাকরি পান, এবং সেক্ষেত্রে আইনজীবীর যে বক্তব্য ছিল যে তিনি শাসক দলের কতটা ঘনিষ্ঠ এবং কোন নেতা তাকে রেকমেন্ড করছেন তার ভিত্তিতেই এই সিভিক ভলেন্টিয়ারদের চাকরি হয়। এবং সরাসরিভাবে যে অভিযোগটা সেই সময় উঠে আসে, অর্থাৎ আইনজীবীদের বক্তব্যে উঠে আসে যে তৃণমূল প্রশাসনিক ক্ষেত্রে তাদের কর্তৃত্ব কায়েম করার জন্য এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করে, এবং সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া অবস্থান নিয়েছিল। যে হলফনামা দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে তাদের নির্দেশ ছিল যে হাসপাতাল বা স্কুলের মতো সংবেদনশীল জায়গায় তাদের নিয়োগ করা যাবে না, কিন্তু অন্য ক্ষেত্রগুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের সরাসরি কোনো নির্দেশ নেই, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কোনো রকম কোনো কিছু তোয়াক্কা পশ্চিমবঙ্গে করা হচ্ছে না। এবং তুমি ঠিক যেমনটা বলছো বা যে ঘটনা আমরা দেখছি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবার ধরে ঘটছে। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। দেখুন, অভিযোগ তো গুচ্ছের গুচ্ছে রয়েছে, রাজ্যের নানা প্রান্ত থেকে প্রতিদিনই নানা রকম অভিযোগ উঠছে, কিন্তু তারপরেও সিভিক ভলেন্টিয়ারদের এই দৌরাত্ম, এই দাদাগিরি থামছে কি? আমরা কথা বলেছিলাম রাজ্যের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। আপনাদের চ্যানেলের মাধ্যমে যখন দেখলাম এবং গোটা বাংলার লোক দেখছে, এটা খুব নিন্দাজনক ঘটনা। এইভাবে করা উচিত হয়নি। আইন বহির্ভূত কাজ, এইরকম ভাবে মারধর করা সাধারণভাবে তাদের এগুলো এখতিয়ার বহির্ভূত, এগুলো তাদের কোনো করার ক্ষমতাই নেই। স্পেসিফিক কমপ্লেন করতে হবে ওই সিভিক ভলেন্টিয়ার যে 2জন কি 3জন ছিল যারা করেছিল, অ্যাকর্ডিং টু দ্য সেকশন অফ ল তাদেরকে কেস লিখে অ্যারেস্ট করার দরকার আছে ইমিডিয়েটলি। খুব স্পিডি চার্জশিট দিতে হবে। স্পিডি চার্জশিট না দিলে এটা এদেরকে আটকানো যাবে না।